আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা আইসিসির। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে সাময়িক নিষিদ্ধ দুজনই ভারত গেলেন সাকলাইন ও শুভাগত। তাসকিন ও সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণায় হতাশ ক্রিকেটার ও সংশ্লিষ্টরা। ধাক্কা সামলে এগিয়ে যেতে চায় টাইগাররা, জানালেন টিম ম্যানেজার। ইতিহাস বদলাতে পারল না পাকিস্তান। কলকাতায় বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে 6 উইকেটের জয়ে বিশ্ব আসরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকল ভারত। এবং জমকালো আয়োজনে 2015-16 ফুটবল মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে ঘর গোছালো শেখ রাসেল ক্রীড়া চক্র। আবারও শিরোপা জয়ের প্রত্যাশা। দর্শক, মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দর্শক, ওয়ার্ল্ড টি-20 নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মোশাররফ ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আমরা ওয়ার্ল্ড টি-20-র বিভিন্ন বিষয় নিয়ে এবং বাংলাদেশের দুই বোলারের যে অবৈধ ঘোষণা আইসিসির পক্ষ থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কয়েকটি রিপোর্ট দেখে আসি। বাংলাদেশের স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদকে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এর আগে টি-20 বিশ্ব আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় আম্পায়াররা এই দুজনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুজনের এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বোলিংয়ের সময় কোনোই 15 ডিগ্রির বেশি বেঁকে গেলে সেই অ্যাকশনকে ক্রিকেটের ভাষায় অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে টাইগার স্পিনার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিংয়ের সময়ও তার হাতের কোণই 15 ডিগ্রির বেশি বেঁকে যায় বলে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরবর্তীতে 12 মার্চ ও 15 মার্চ চেন্নাইয়ের বোলিং অ্যাকশনের বায়োমেকানিক্যাল পরীক্ষা দেন সানি ও তাসকিন। শেষ পর্যন্ত দুজনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বোলিংয়ে তাদের সাময়িক নিষিদ্ধ করে আইসিসি। বোলিং অ্যাকশন শুধরে আবারও পরীক্ষা দিয়ে অ্যাকশন বৈধ হলেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তারা। এদিকে আইসিসির সিদ্ধান্তে দারুণভাবে হতাশ হয়েছেন বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে পুরো দলের ক্রিকেটাররা তাদের পাশে আছে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে এই ধাক্কা সামনের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট দল। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বেঙ্গালুরু থেকে হুমায়ুন কবির রোজার রিপোর্ট। আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা সঠিক হবে, অনেকের অনুমতিই ছিল। তবে অন্য সবার মতো বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও বিস্মিত হয়েছে তাসকিনের ফলাফলে। আমরা তো অবশ্যই একটু মানে কি বলবো যে আমরা আশা করতে পারি নাই, বিশেষ করে তাসকিনটা তো অবশ্যই না, বাট কিছু করার নেই। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, প্রফেশনাল টিম আমরা। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কষ্ট পেয়েছেন, তবে যে দুজনকে বিশ্বকাপের মাঝপথ থেকেই দেশে ফিরতে হবে তাদের কষ্টটা যে সীমাহীন। খারাপ তো লাগবেই, এমন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের হঠাৎ করে যদি আজকে শুনে যে আজকে আমি আর খেলতে পারবো না, ইন্টারন্যাশনাল, তো খারাপ তো লাগারই কথা। তো অবশ্যই দুজনের কাছে অনেক খারাপ লাগছে হয়তোবা, বাট আমরা তাদের সাথে আছি। বাংলাদেশের আসরের টিকে থাকার লড়াইয়ে বাকি 3টি ম্যাচে অপরিহার্য সদস্য ছিলেন তাসকিন আহমেদ, আর আরাফাত সানি ছিলেন পুরো দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। এমন দুই ক্রিকেটারের বিশ্বকাপ মিশন শেষ হওয়াটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। কিন্তু অতীত বলছে বাজে সময়ে আহত বাগেরা গর্জে ওঠে আপোষহীন ভাবে। ইনশাআল্লাহ আমি মনে করি এইটুকুই বলবো যে আমরা বিশ্বকাপ মতন আসলে খেলতে এসেছি। এখন যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমাদেরকে লড়তে হবে এবং আমরা ইনশাআল্লাহ মাঠে লড়াই করবো। আইসিসির ব্যাখ্যায় কিছুটা ধোঁয়াশা খুঁজছেন অনেকেই, তবে এই ব্যাখ্যার বিচার বিশ্লেষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় হতাশ বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। তবে তার বিশ্বাস, বদলি হিসাবে খেলতে যাওয়া দুই ক্রিকেটার শুভাগত হোম ও সাকলাইন সজীব ওয়ার্ল্ড টি-20-তে কার্যকরী ভূমিকা রাখবেন। আইসিসির ওয়েবসাইটে চোখ বুলিয়ে টাইগার ভক্তদের কপাল কুঁচকে যাবারই কথা। সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হননি আরাফাত সানি আর তাসকিন আহমেদের কেউই। তবে হতাশার বড় কারণ হয়তো দ্বিতীয় নামটি, কেননা সাম্প্রতিক সময়ে যে বেশ ছন্দেই ছিলেন বল হাতে গতির ঝড় তোলা পেসার তাসকিন। এ বিষয়ে অন্যান্য কর্মকর্তাদের মতো হতাশার সুর বিসিবি নির্বাচক হাবিবুল বাশারের কণ্ঠেও। তবে বাস্তবতা মেনে নিয়ে সামনে তাকানোর পক্ষেই তিনি। টুর্নামেন্টের মাঝখানে এরকম ইম্পর্টেন্ট প্লেয়ার যদি খেলতে না পারে তাহলে তো একটা সংকট
সংকট তৈরি হয়। বাট আমাদের তো বাস্তব দিকেই তাকিয়ে থাকতে হয়। যদিও আমাদের আশা ছিল যে ওরা পরীক্ষা দিয়ে বৈধ, ওদের অ্যাকশন বৈধ প্রমাণিত হবে। এদিকে সানির জায়গায় সাকলাইন সজীব আর তাসকিনের জায়গায় শুভাগত হোমকে বদলি হিসেবে পাঠিয়েছে বিসিবি। কিন্তু প্রশ্ন উঠতে পারে, আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ স্পিনার থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া সজীবকে কিসের ভিত্তিতে পাঠালো বোর্ড? কেনই বা তাসকিনের মতো পেসারের পরিবর্তে পাঠানো হলো স্পিনিং অলরাউন্ডার শুভাগতকে? হিজ অলরাউন্ডার, ওর অফ স্পিনটা খুব বেশ ভালোই করে এবং ব্যাটিংটা কিন্তু একদম খারাপ করে না। নাম্বার 7-এ যদি ও ব্যাটিং করে, আমার মনে হয় ওর যে ব্যাটিং স্টাইলটা সেখানে ও ভালোই শুট করে যাবে। সেকেন্ড অপশনে সাকলাইন সজীবই ছিল। ও তো অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেট খুব ভালো করে আসছে। রিসেন্টলি এর দলের হয়ে খুব ভালো পারফরমেন্স ছিল ওর। তাসকিনের মতো বোলার তো আমাদের দুইটা নেই যে তাসকিনের ওই ওরকম অত জোরে বল করতে পারে। যেহেতু আমরা দেখছি যে স্পিন যেহেতু সাহায্য করছে, এই জন্য আমরা দুজন স্পিনার পাঠাচ্ছি। নিজের সিদ্ধান্তের ওপরই আস্থার কথা জানান বিসিবি নির্বাচক। আমি তো সিলেক্ট করেছি ওদেরকে। তবে ভারতের চেন্নাইয়ের পরীক্ষাগারে বায়োমেকানিক্যাল পদ্ধতিতে তাসকিন ও সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা পদ্ধতি সহ পুরো প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্বব্যাপী যখন ছুটছে প্রশ্নের তীর, তখন এ নিয়ে মুখ খুলতেই নারাজ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এই বিষয়ে নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না, এখানে আমার কথা বলার কিছু নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি আমাদের সাথে আজকে ওয়ার্ল্ড টি20 নিয়ে কথা বলতে উপস্থিত আছেন মোশাররফ হোসেন রুবেল। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। রুবেল ভাই, আমি যদি বলি যে আরাফাত সানি এবং তাসকিনের বোলিং অবৈধ ঘোষণা করে আইসিসি যেই তাদের সাময়িক নিষেধাজ্ঞায় ফেললো, তো এইটা আসলে বাংলাদেশ দলের জন্য কতটা ধাক্কা বলে আপনি মনে করেন? অবভিয়াসলি এটা তো একটা বিশাল ধাক্কা, কারণ যে স্টেজে এখন রয়েছে বাংলাদেশ, কি বলে, একটা ম্যাচ খেলেছে, আরো 3টা ভাইটাল ম্যাচ রয়েছে, প্রথম ম্যাচটা হেরেছে। জি জি। তো আর তাসকিন তো খুব ভালো ছন্দে ছিল, স্টার্টিং এ খুব ভালো বোলিং করেছে, তারপর ডেথ ওভারে ওর বোলিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কনসিস্টেন্টলি সে ভালো বল করছে। তো এই অবস্থায় জাস্ট 1-2 দিন বাকি, এই সময় এরকম একটা নিউজ অবশ্যই বাংলাদেশের জন্য বিশাল একটা ধাক্কা। আর আমরা যদি বলি যে সানির পরিবর্তে আমরা সাকলাইন সজীব এবং তাসকিনের পরিবর্তে শুভাগত হোম, আর তারা এদিকে বিসিএল এর ম্যাচগুলো খেলছিল কিন্তু 4 দিনের ম্যাচ, সেখান থেকে হুট করে গিয়ে টি20-র ফরম্যাটে গিয়ে তারা খেলবে, তাও বিশ্ব আসরে। তো সেক্ষেত্রে এটা আসলে কতটুকু মানে যুক্তিযুক্ত বা কতটুকু পারফেক্ট রিপ্লেসমেন্ট হয়েছে, বা আপনি কি মনে করেন যে অল্টারনেটিভ অন্য কেউ ছিল এখানে, আর অন্য কাউকে আমরা দিতে পারতাম? আপনার কি মনে হয় অ্যাজ এ বোলার হিসেবে আপনি কি মনে করেন? আসলে হয়তোবা সব কন্ডিশন বিবেচনা করে বা টিম কম্বিনেশন বিবেচনা করে উইকেট কিরকম হয়তো স্পিনিং হতে পারে, ওই সব কিছু বিচার করে মনে হয় তাদেরকে নিয়েছে, স্পিনার নিয়েছে। আর পেস বোলিং রিপ্লেসমেন্ট তো, তাসকিন রিপ্লেস তো আলটিমেটলি এমনিতেও নেই। তাসকিন যে জোরে বল করে বা যেরকম, তবে আমরা ওই যে অবস্থা মোহাম্মদ ছিল। শহীদের কথা কিন্তু শুনছিলাম প্রথম দিকে যে তাকে নেওয়া হতে পারে। হুম, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ওটা আসলে রিপ্লেসমেন্টটা কতটুকু হয়েছে? শুভাগত হোমকে আমরা নিয়ে যাচ্ছি সেখানে, সাকলাইন সজীবের এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচের অভিজ্ঞতাও নেই, তো এইটা যদি একটু বলেন। আপনি প্রথমে যে বলেছিলেন যে সবাই 4 ডে ম্যাচ খেলছে, অবশ্যই সবাই 4 ডে ম্যাচ খেলছে। টি20 তো কোনো এখন বিপিএল অনেকদিন আগে শেষ হয়েছে, তো তারা কেউই টি20 টাচে ছিল না। তো আমার মনে হয় যদি ওইখানে সিমিং কন্ডিশন হতো, সেক্ষেত্রে হয়তোবা সিমারই তারা নিত। কিন্তু যেহেতু হয়তোবা আমি শুনলাম যে হাবিবুল বাশার সিলেক্টর, তিনি বললেন যে স্পিনিং কন্ডিশন, এখানে স্পিন ধরছে হয়তো উইকেটে, তো সেই ক্ষেত্রে হয়তো স্পিনার বিবেচনা করেছে। আর আরেকটা দিক হতে পারে, মুস্তাফিজ হয়তো ফিট হয়ে উঠছে, সেই ক্ষেত্রে মুস্তাফিজ যদি রেগুলার খেলতে পারে নেক্সট ম্যাচগুলি, সেই ক্ষেত্রে ওইভাবে রিপ্লেসমেন্টে বিবেচনা করেছে যে তাসকিন না খেলতে পারলে ওইখানে মুস্তাফিজ খেলতে পারবে। তো এই ক্ষেত্রে আসলে আমরা যদি বলি যে সামনে আপনি যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারতের ম্যাচ কিন্তু 3টা রয়ে গেছে, যেটা কিনা সবচেয়ে শক্তিশালী 3টা দলের সাথেই বলা চলে। নিউজিল্যান্ড পরপর 2টি ম্যাচে যেভাবে তারা জয় পেয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো সবচেয়ে শক্তিশালী ম্যাচ, এই শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ আমাদের সামনের 3টি। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের টাইগাররা যে কতটা ব্যালেন্স টিম থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন স্পিনার এবং একজন পেসার নেই, তো কতটা ব্যালেন্স টিম থাকবে এরকম শক্তিশালী 3টা দলের বিপক্ষে? আসলে যেরকম একটা নিউজ, এটা তো সবাই শক, বা আমিও পার্সোনালি হতাশ, কারণ আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে তাসকিন হয়তো বা কিওর হয়ে যাবে বা সে পরীক্ষায় পাশ করবে। তো অবশ্যই টিমের ব্যালেন্সের ক্ষেত্রে একটা বিশাল প্রভাব ফেলবে, কারণ তাসকিন বোলিং ইউনিটটাকে অনেক কি বলে সমৃদ্ধ করেছে, সে লিড দিয়েছে বোলিং ডিপার্টমেন্টটাকে বাংলাদেশের। আর্লি সে ব্রেক থ্রু দিত বা
ব্যাটসম্যানদের ট্রাবল দিত এবং ডেথ ওভারে খুব ভালো বোলিং করেছে, পারফেক্ট ইয়র্কার করেছে এবং আমরা শেষ দেখেছি। ম্যাচেও সে হ্যাঁ। মোটামুটি ভালোই করেছে। হ্যাঁ, খুব ভালো করেছে। সো এটা অবশ্যই ব্যালেন্সের ক্ষেত্রে অবশ্যই একটা ঘাটতি। তারপরে বলবো যে একটা প্রফেশনাল টিম হিসাবে যত তাড়াতাড়ি সম্ভব, যদিও হাতে তেমন সময় নেই, এর মধ্যে যতটা অ্যাডজাস্ট করা যায় সেটাই মনে হয় বেটার হবে আর কি। আর এক্ষেত্রে ধরেন এই নতুন দুইজন আমাদের দলে যখন তারা অ্যাড হলেন, তো এই দুজনের জন্য আসলে এই হঠাৎ করে গিয়ে টি-20 ফরম্যাটে তা ওয়ার্ল্ড কাপে গিয়ে নিজেদের জন্য এটা কতটুকু চ্যালেঞ্জিং আসলে এই সামনের ম্যাচগুলো? আসলে এরকম টি-20 ম্যাচ আর ওয়ার্ল্ড কাপ টি-20 তো অবশ্যই এমনিতেই একটা বিশাল চ্যালেঞ্জ। আর এরকম করে হুট করে যে টিমের সাথে অ্যাডজাস্ট করা বা ওই কন্ডিশনে খাপ খাওয়ানো অনেক অনেক চ্যালেঞ্জিং। সো এটা হবে খুবই ডিফিকাল্ট আর কি। তারপরেও যদি তারা চেষ্টা করে যতদূর সম্ভব মানিয়ে নিতে, টিমের সাথে অ্যাডজাস্ট করে তাদের যদি ম্যাচ খেলে আর কি, সেক্ষেত্রে তাদের বেস্ট পারফরমেন্সটা দিবে, সেটাই আমি আশা করছি। আচ্ছা, আমরা এরপরে যদি আবার একটু বলি যে আজকে কিন্তু হাথুরু সিংকে বলছিলেন যে মুস্তাফিজের ফিরে আসার ব্যাপারটা, তিনি ফিট আছেন কিন্তু এখন পর্যন্ত দলে খেলবেন কিনা, তো সেই উনি ফিরে আসলে কি আপনার কি মনে হয় যে কিছুটা হলেও ব্যালেন্সড হবে কি বাংলাদেশ দলের মানে যে কম্বিনেশনটা ছিল, একটা উইনিং কম্বিনেশন আমরা ছিলাম, বাছাই পর্বে আমরা খেলেছি তাসকিন এবং আরাফাত সানিকে নিয়ে, তো এটা মুস্তাফিজের ভূমিকাটা কতটুকু এবং শুভাগত আর সজীবের ভূমিকাটা আসলে কতটুকু হবে, কি মনে হয় আপনার কাছে? মুস্তাফিজ যদি চলে আসে ব্যাক করে, তা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট, কারণ সে কিন্তু লাস্ট 1 ইয়ার খুব ভালো সার্ভিস দিচ্ছে, তার বোলিং এর মাধ্যমে অনেক ম্যাচ জিতেছে। তো ও যদি ম্যাচে টিমে ইন করে, তো অবশ্যই বাংলাদেশের বোলিং ইউনিট অনেক স্ট্রং হবে। সাথে তাসকিন থাকলে তো আরো ভালো হতো, যেহেতু এখন আর নাই। সেই ক্ষেত্রে স্পিনার অপশন আমি বলতে পারি নাসির কিন্তু একটা বেটার অপশন রয়েছে। যদিও শুভাগত নাসির সেম পজিশনে ব্যাটিং বোলিং দুইটাই, তো নাসির ওইখানে যদি ইন করে, সেক্ষেত্রে শুভাগত আইদার নাসির, আমার মনে হয় একটা মোটামুটি একটা ব্যালেন্স পাবে আর কি, সাথে মুস্তাফিজ যদি ইন করে সেক্ষেত্রে। আচ্ছা, এমনি এখন যদি বলি যে একজন স্পেশালিস্ট স্পিনার এবং একজন ফর্মে থাকা পেসার, এই দুইজনের ঘাটতিতে কি আমাদের, আপনি একজন যদি বোলিং বিভাগের একজন সদস্য হিসেবে যদি আমি বলি, এই ক্ষেত্রে আসলে বোলিং বিভাগটা কতটুকু শক্তিশালী বা কতটুকু দুর্বল, মানে আপনার কি মনে হয় যে এই দুজন স্পিনার, একজন অলরাউন্ডার স্পিনার আর একজন হচ্ছে স্পেশাল স্পিনার আমরা যদি বলি, তারপর যদিও তার আন্তর্জাতিক অভিষেক হয়নি, তো সেই ক্ষেত্রে আসলে দলের বোলিং বিভাগটা কতটুকু শক্তিশালী হবে বলে মনে করেন আপনি? আসলে টি-20 ক্রিকেটে কিন্তু স্পেশালিস্টদের খেলা যায়, স্পেশালিস্ট বোলার বা স্পেশালিস্ট ব্যাটসম্যান মানে থাকতে হয় আর কি। তো অলরাউন্ডার দরকার আছে অবশ্যই, কিন্তু যে ক্ষেত্রে দুইটা স্পেশালিস্ট বোলার, কিন্তু দুইজনই কিন্তু স্পেশালিস্ট বোলার ছিল, আরাফাত সানি এবং তাসকিন। এটা কিন্তু এক কথায় বলা যায় যথেষ্ট উইক হয়ে গিয়েছে, যে একটা টিমের একটা ইউনিট, একটা ডিপার্টমেন্ট টোটালি একটা মানে কি বলে যথেষ্ট উইক হয়ে পড়েছে যে এখন বর্তমান যে অবস্থায়। কারণ টি-20 এমন একটা গেম, অ্যাটলিস্ট 3-4জন বলারকে ভালো বল করতে হয়, আদারওয়াইজ ম্যাচ জিতা কিন্তু অবশ্যই ডিফিকাল্ট। হ্যাঁ, তো এখান থেকে 5টা স্পেশালিস্ট বলার থাকে, তো দুজনই একই সাথে একই দিনে এইভাবে ছিটকে পড়বে, এটা তো আসলেই কারো কাম্য ছিল না। তো সেই ক্ষেত্রে স্পিনিং অলরাউন্ডার দিয়ে বা ঘাটতি পূরণ করা তো অবশ্যই অনেক ডিফিকাল্ট। আমি বলবো যদি মুস্তাফিজ ইন করে, সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা ঘাটতি পূরণ হতে পারে। আর ভাই, আমি যদি এবার বলি যে যেহেতু বোলারদের একটা ঘাটতি আমাদের থেকেই যাচ্ছে তাসকিন এবং সানির কারণে, তো সেক্ষেত্রে ব্যাটসম্যানদের উপরে কি বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন, যে তাদেরকে এখন আরো বেশি রান করতে হবে, যেহেতু বোলিং বিভাগটা কিছুটা হলেও দুর্বল হয়ে এসছে, সেক্ষেত্রে আসলে মুস্তাফিজ ফিরলে সেক্ষেত্রে আমরা বলতে কিছুটা হলেও শক্তিশালী হবে, কিন্তু যদি না আসে পরের ম্যাচে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের উপর একটা বাড়তি প্রেশার পড়তে পারে যে বেশি রান না হলে আসলে চ্যালেঞ্জিং হবে কিনা, এটা কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ দেখবেন বাংলাদেশ দলে কিন্তু ওরকম বিগ হিটার বা লাইক ক্রিস গেইল বা ওরকম বিগ হিটার নেই যে বিগ রান চেস করবে বা 200+ বা 190 চেস করবে, ওরকম কিন্তু ক্যাপাবল না। বাংলাদেশের স্ট্রেংথটাই ছিল কিন্তু বোলিং দিয়ে কম রানে আটকে রাখবে, দেন চেস ডাউন করবে, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই একটা বাড়তি চাপ ব্যাটসম্যানদের উপর, কারণ বাংলাদেশ অলওয়েজ লুকিং ফর 150-160 রানের মধ্যে আটকে রাখতে পারলে মানে জেতা ইজি হয় আর কি, পসিবল হয়। লাইক ফার্স্ট ম্যাচে 200 করে ফেলেছে পাকিস্তান, তো এটা কিন্তু বাংলাদেশ চেস করতে পারেনি। সবাই আগেই ধারণা করেছিল এটা বাংলাদেশের পক্ষে পসিবল না 200 ক্রস করা। তো অবশ্যই একটা বাড়তি দায়িত্ব এখন ব্যাটসম্যানদের উপরে, যে মাথায় রাখতে হবে হয়তো বা 180+, অ্যারাউন্ড 180 এরকম চেস করতে হতে পারে আর কি। এদিকে শনিবার রাতেই ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিশ্ব আসরে তাসকিন ও সানির বদলি ক্রিকেটার সাকলাইন সজীব ও শুভাগত হোম।
দেশ ছাড়ার আগে তারা জানান দলের সুযোগ পেলে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে ভূমিকা রাখতে চান দলের জয়ে। অবশ্যই ভালো চেষ্টা থাকবে, চেষ্টা না থাকলে তো কেউ আমার ডাকতো না, বাট কোচ ম্যানেজার আমাকে তো চাইছে ভালোর জন্য, খারাপের জন্য তো নাই দেখা যাক, যাই যে দেখি আমার যতটুকু দেওয়ার আমি ততটুকু দিব। আমার এটা প্রথম ডেবু আর কি ন্যাশনাল টিমে, এই ডেবুটা আমি কাজে লাগাবো। 2020 ম্যাচ সবাই ম্যাচ খেতেই পারে, কেউ ভালো করবে কেউ খারাপ করবে, মিলিয়ে মিশিয়ে আমাকে এখন এটা পারফরমেন্সটা ভালো করা লাগবে। কেউই প্রত্যাশা করেনি যে এরকম একটা হবে, তবু এখন যেহেতু ওদের রিপ্লেসে যাচ্ছি তো চেষ্টা করবো সর্বোচ্চটা দিতে। আমি সুযোগ পেলে সেটা ভালো কিছু করার ট্রাই করব। তো যেহেতু স্পিনিং উইকেট আছে, তো যেহেতু মেইন আমি স্পিনিং অলরাউন্ডার হিসেবে যাচ্ছি, তো আমার যখন যেই রোলটা প্লে করতে হবে সেটাই ট্রাই করবো। মাঠের বাইরের সমস্যা পেছনে ফেলে অজিদের বিপক্ষে সেরাটা ঢেলে দেওয়ার কথা জানিয়েছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই সাথে ভালো ফলাফল পেতে দায়িত্ব নিতে বলেছেন ব্যাটসম্যান ও বোলারদের। বেঙ্গালুরুতে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানান টাইগার কোচ। মিজানুর রহমান মিটুর ক্যামেরায় হুমায়ুন কবির রোজের আরও একটি রিপোর্ট। এত কাছে তবু বহু দূরে। সময় সংবাদের ক্যামেরায় দর্শকরা প্রিয় খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখলেও বাস্তবতায় কিন্তু তারা রয়েছেন বহু দূরে। ঠিক তেমনি বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া খুব কাছে হলেও কিন্তু জয়টা রয়েছে বহু দূরে। তাই সাকিব মাশরাফিরা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন সেই বৃত্ত ভাঙার। এই ফরম্যাটে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে আটকাতে শনিবার সকালে অনুশীলনে বেশ হাসি খুশি ছিলেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। তখনও তাদের জানা ছিল না বেলা গড়ানোর পরেই তাদের হাতে শিকল বাঁধতে যাচ্ছে আইসিসি। তার আগে আবারও টাইগার কোচের কাছে জানতে চাওয়া ছিল প্রশ্ন ওঠা দুই বোলার সম্পর্কে। অদ্ভুত ব্যাপার, সারা বছর বোলিং করে আসলো, তাতে কোনো সমস্যা দেখা গেল না, কিন্তু গুরুত্বপূর্ণ এমন আসরে সানি ও তাসকিনের বিরুদ্ধে প্রশ্ন ওঠায় আমি সত্যিই হতাশ। মাঠের বাইরের এসব ঘটনা পেছনে ফেলে সামনের দিকে দূরবীন চোখ হাতুরুর। কারণ বেঙ্গালুরুতে বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা নেই। একমাত্র সাকিব আইপিএলের 3টি ম্যাচ খেলেছেন। বছর দেড়েক আগে এ দলের হয়ে সৌম্য, নাসির, মিঠুনদের খেলার অভিজ্ঞতা আছে এই চেন্নাই সমি স্টেডিয়ামে। আর সাব্বিরের দাপুটের সেঞ্চুরিতে কর্ণাটককে উড়িয়ে জয় পেয়েছিল বাংলাদেশ এ দল। তারপরও আলোচনায় এখানকার উইকেট। এই উইকেটে পেসাররা সুবিধা পাবে, সাথে ব্যাটসম্যানদের জন্য রান আছে। আমাদের জন্য 180 ভালো স্কোর, আর প্রতিপক্ষ 200-র অধিক রান করে থাকলে সেটা তাড়া করাটা কঠিন হবে। তাই ব্যাটসম্যানদের সাথে বোলারদেরও দায়িত্ব নিতে হবে। আসরে টিকে থাকার লড়াইয়ে প্রতিপক্ষ ফেভারিট অস্ট্রেলিয়া। কতটুকু হোমওয়ার্ক করা হয়েছে তাদের নিয়ে? অন্য সব দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে যেরকম প্রস্তুতি নেই, ঠিক একই রকম প্রস্তুতি নিয়েছি। অস্ট্রেলিয়া সব ফরম্যাটেই দারুণ দল, তবে আমার বিশ্বাস ছেলেরা সেরাটা দিতে পারলে ভালো কিছুই হবে। অনুশীলন শেষে হোটেলে ফেরার পথে সব ক্রিকেটারের মন খারাপ ছিল। তারপরেও এগিয়ে যাওয়ার লক্ষ্যে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বেঙ্গালুরু, ভারত। খেলার সময় আরো যা দেখবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল লিস্টার সিটি। এভারটনের বিপক্ষে আর্সেনালের জয়। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছি ওয়ার্ল্ড টি20 নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মোশাররফ ভাই, আমরা যদি এবার বলি যে আমরা হাথুরুসিংহের বক্তব্য শুনলাম আসলে দলের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কি অবস্থা, এবং তিনি কিন্তু একটা কথা বললেন যে প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে, বোলার যেমন ব্যাটসম্যান তেমন, যেহেতু তারা বেশ ফর্মেই আছে, যদিও প্রথম ম্যাচ তারা হেরেছে। তো কেমন মনে হচ্ছে হাথুরুসিংহের এই বক্তব্য অনুযায়ী দলের পারফরমেন্সটা আসলে কি হওয়া উচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে? হ্যাঁ, আসলে আমরা যতগুলি ম্যাচ বাংলাদেশ ভালো করেছে বা উইন করেছে দেখেছি, এখানে কিন্তু টোটাল টিম পারফরমেন্সটাই কিন্তু এখানে দেখেছি আর কি। কারণ আমাদের দেশে কিন্তু আমাদের টিমে কিন্তু ওয়ান ম্যান শো এরকম কিন্তু নেই যে লাইক ক্রিস গেল বা এরকম একাই ম্যাচ ঘুরিয়ে দিবে। সবাইকে কন্ট্রিবিউট করতে হবে, বোলার, ব্যাটসম্যান বা টপ 6 ব্যাটসম্যানকে রান করতে হবে। তারপরে বোলিং ইউনিট, পুরোটা বোলিং ইউনিটকে ভালো বল করতে হবে, ফিল্ডারদের সাপোর্ট করতে হবে। তো আমাদের টিমটা এরকম ফুল টিম ওয়ার্কটা যেদিন ভালো হবে সেদিনই কিন্তু আমরা ম্যাচ জিতি। তো এটাই, সবাইকে যদি দায়িত্ব নিয়ে এরকম খেলে একসাথে, তাহলে সেদিনই আমাদের ম্যাচ জেতার সম্ভাবনাটা থাকে বেশি।
আবার এখানে আমরা দেখলাম যে আসলে বেঙ্গালুরুর উইকেটে কিন্তু সাকিব ছাড়া কারোই তেমন অভিজ্ঞতা নেই। এই দলের কয়েকজন সদস্য যদি আছেন, কিন্তু আর কারোরই কিন্তু বেঙ্গালুরুতে খেলার মতো মানে খেলে উইকেটে তাদের অভিজ্ঞতাটা নেই। তো সেক্ষেত্রে মানে ব্যাটসম্যানদের কতটুকু সহায়ক হবে বা বোলারদের কতটুকু সহায়ক হবে বলে মনে করেন উইকেটটা? আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট এমনিতেই টাফ, আর আপনাকে ম্যাচ জিততে হলে বা খুব যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হয় পারেন ততই ভালো। লাইক আপনি মানে সব জায়গায় যে আপনার খেলার এক্সপিরিয়েন্স থাকবে তেমনটি না, সাথে সাথে উইকেট দেখে বা উইকেটে ওই বলাররা যখন বল করবে ফার্স্ট বলটা করেই বুঝে ফেলতে হবে আমার কি করা উচিত বা কোন ডেলিভারি করব, কোন ব্যাটসম্যানে কি করব। সেম ব্যাটসম্যানকেও ফার্স্ট বলটা খেলার সাথে সাথেই বুঝে ফেলতে হবে যে কিভাবে এখানে ব্যাটিং করতে হবে, কোন স্ট্রোকস খেলা যাবে, কোনটা খেলা যাবে না। এগুলি যত তাড়াতাড়ি রিড করা যাবে ততই টিমের জন্য ভালো বা নিজের জন্য ভালো। তো আমি মনে করি যে এখানে টি-20-তে চান্স খুবই কম। লাইক ওয়ান ডে বলেন, টেস্ট বলেন, আপনার কিন্তু টাইম পাওয়া যায় যে অ্যাডজাস্ট করা, সেট হওয়ার। এখানে কিন্তু ওই সময়টুকু নেই। সো যত তাড়াতাড়ি পিচের কন্ডিশন বলেন, ওভারঅল কি বলে আপনি রিড করতে পারেন অপোনেন্ট টিমকে, তাহলে ইজি হয় আর কি ম্যাচটা পারফর্ম করা বা ম্যাচটা বের করে নিয়ে আসা। আর এক্ষেত্রে যদি আরেকটু বলি ভাইয়া, যেমন অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমাদের অনেক দিনই ম্যাচ খেলা হয়নি, বেশ দীর্ঘ সময়। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশ আসলে তাদেরকে কতটুকু রিড করতে পারবে এরকম হঠাৎ করে এসে টি-20, তারপরেও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগেই দুইজন স্পেশালিস্ট বোলারকে দল থেকে হারানো? তো সবকিছু মিলিয়ে আসলে কতটুকু চাপের মুখে থাকবে বা কতটুকু আসলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী কতটা তারা উজ্জীবিত থাকবে, সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের আগের ম্যাচ পর্যন্ত কিন্তু যথেষ্ট উজ্জীবিত ছিল। পাকিস্তানের হারার পরে একটু বোলিং ডিপার্টমেন্ট একটু এলোমেলো মনে হয়েছে, বিশেষ করে ডেথ ওভারে। তারপর ব্যাটিংটাও অত স্বাচ্ছন্দ্য মনে হয়নি। তারপরে যে আজকের যে নিউজটা, এটা তো আরো একটা শকিং। তো সব মিলে একটু বাংলাদেশের কি বলে কনফিডেন্স লেভেলটা অবশ্যই ডাউন হয়ে গিয়েছে। তা আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আবার রিইউনাইটেড হয়ে এটা ওভারকাম করা বা কিভাবে অস্ট্রেলিয়াকে আটকানো যায় সেদিকেই ফোকাস করা উচিত। লাইক আপনি যদি দেখেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়াই ফেভারিট ছিল, বা সবাই মনে করলো মাইটি অস্ট্রেলিয়া মানে অনেক কিছু করে ফেলবে বা 200 রান করবে বা নিউজিল্যান্ডকে উড়ে দিয়ে এরকম অবস্থা। কিন্তু আলটিমেটলি কিন্তু নিউজিল্যান্ড টোটাল ক্রিকেট খেলে কিন্তু তারা উইন করেছে। তো ওইখান থেকে কিন্তু আমার মনে হয় একটা বুস্ট আপ নিতে পারে বাংলাদেশ, যে না আমরা যদি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে আমাদের বেস্টটা দিতে পারি আর সবাই ইউনাইটেড হয়ে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে আটকানো সম্ভব। বিশ্ব টি-20-র খবর, ইতিহাস গড়তে পারল না পাকিস্তান। কলকাতায় বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে 6 উইকেটের জয় তুলে নিয়ে বিশ্ব আসরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল ভারত। কলকাতায় আগে ব্যাট করে 5 উইকেটে 118 রান করে পাকিস্তান। জবাবে 13 বল ও 6 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। বৃষ্টির কারণে 1 ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি শহীদ আফ্রিদির দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও এদিন উইকেট থেকে সুবিধা পান বোলাররা। উদ্বোধনীতে 38 রান যোগ করে শারজিল খান আউট হন ব্যক্তিগত 17 রানে। এর কিছু সময় পর ব্যক্তিগত 25 রানে সতীর্থের দেখানো পথ ধরেন শেহজাদ। অধিনায়ক শহীদ আফ্রিদি 8 রানে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান। তবে উমর আকমলের 22 ও শোয়েব মালিকের 26 রানে শেষ পর্যন্ত 118 রানের স্কোর পায় পাকিস্তান। জবাবে দলীয় 14 রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। এরপর ধাওয়ান ও রায়নাও দ্রুত বিদায় নিলে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে এক প্রান্তে দারুণ খেলতে থাকেন বিরাট কোহলি। চতুর্থ উইকেটে 61 রানের জুটি গড়ে যুবরাজ সিং ব্যক্তিগত 24 রানে ফিরে যান। কিন্তু ক্যারিয়ারের 13তম 50 তুলে নিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন কোহলি। ধোনি অপরাজিত থাকেন 13 রানে। নারী টি-20 বিশ্ব আসরের খবর। স্বাগতিক ভারতকে বৃষ্টি আইনে 2 রানে হারালো পাকিস্তান নারী ক্রিকেট দল। টস হেরে এদিন শুরুতে ব্যাট করে 7 উইকেটে 96 রান করে ভারতের নারীরা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 16 ওভারে 6 উইকেটে 77 রান করতেই বৃষ্টি নামলে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ম্যাচ। পরে বৃষ্টি আইনে 16 ওভারে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 76 রান, যা আগেই নিশ্চিত হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সানামিরের দল। দিল্লিতে বি গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 5 রানেই ভানিতা ও মানধানার উইকেট হারায় ভারত। এরপর 16 রান করে ওপেনার মিতালি সাজঘরে ফেরার পর
হারমানপ্রীত দ্রুত হাঁটেন অধিনায়কের দেখানো পথে। পঞ্চম উইকেটে নেমে এরপর কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন কৃষ্ণমূর্তি। শেষ পর্যন্ত তার 24 ও গোস্বামীর 14 রানে ভর করে 7 উইকেটে 96 রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দিলেও দলীয় 19 রানে ওপেনার নাহিদাকে হারায় পাকিস্তান। তবে এক পাশ আগলে ব্যাট করে পাকিস্তানের স্কোরবোর্ড সচল রাখেন সিদ্রা। 26 রান করে দলীয় 48 রানে আউট হন সিদ্রা। শেষে মুনিবার অপরাজিত 12 ও ইরামের 10 রানে চড়ে 16 ওভারে 4 উইকেট বাকি থাকতে দলীয় 77 রান গড়ে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ম্যাচ। পরে বৃষ্টি এনে পাকিস্তানের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় 16 ওভারে 76 রান। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। Any better than this? Brilliant. Falling very heavily. Covers coming out. এদিকে নারী ওয়ার্ল্ড টি-20তে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রোববার বিকেল 4টায়। নারী ওয়ার্ল্ড টি-20তে হার দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে 72 রানে বড় ব্যবধানে হারে চাম্পিকা গামাগের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে ব্যর্থ হয় জাহানারার দল। টি-20তে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে ইংল্যান্ডের কাছে 36 রানে হারে সালমা সুক্তারারা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। এদিকে আসরের প্রথম ম্যাচ জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা রয়েছে দারুণ ফর্মে। পাকিস্তানের মেয়েদেরকে 4 রানে হারিয়ে ওয়ার্ল্ড টি-20তে শুভ সূচনা করে স্টাফিনা টেইলরের দল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। গুডিসন পার্কে স্বাগতিক এভারটনকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান আরও মজবুত করল আর্সেনাল। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 1-0 গোলের জয়ে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা স্বপ্নের আরও কাছে পৌঁছে গেল লিস্টার সিটি। অন্যদিকে চেলসি ও ওয়েস্ট হ্যামের ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। এভারটনের মাঠ গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই আর্সেনালের চাপের মুখে থাকে স্বাগতিকরা। ফলে গানারদের লিড আসে ম্যাচের 7 মিনিটেই। সানচেজের বাড়িয়ে দেয়া বলকে গোলে পরিণত করে দলকে লিড এনে দেন ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। আর সফরকারীরা এগিয়ে যায় 1-0 গোলে। বিরতির আগে 42 মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার অ্যালেক্স আইওবির গোলে 2-0 এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অন্যদিকে এভারটনও মরিয়া হয়ে গোল পরিশোধের চেষ্টা চালাতে থাকে। তবে বারবার আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না কেউই। ম্যাচের 88 মিনিটে এভারটনের বেলজিয়ান স্ট্রাইকার রোমিও লুকাকুর করা হেড থেকে গোলের শেষ সম্ভাবনাটিও থামিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক অস্পিনা। ফলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এদিকে সেলহার্স্ট পার্কে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। ম্যাচের 34 মিনিটে আলজেরিয়ান স্ট্রাইকার রিয়াদ মাহরেজের গোলে 1-0 এগিয়ে যায় দ্য ফক্সরা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে লিস্টার সিটি। এ জয়ে 63 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ফক্সরা। অন্য ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় চেলসি। নিজেদের মাঠে খেলা হলেও পয়েন্ট টেবিলে 4 নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম শুরু থেকেই চাপে রাখে ব্লুজদের। ফলে ম্যাচের 17 মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনির গোলে 1-0 এগিয়ে যায় হ্যামার্সরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাব্রিগাসের নেয়া ফ্রি কিক থেকে গোলের সমতায় ফিরে বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরে ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারলের গোলে 2-1 আবারও এগিয়ে যায় সফরকারী ব্লুজরা। তবে শেষ মুহূর্তে ফ্যাব্রিগাসের দ্বিতীয় গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দর্শক দেখছিলেন আমার করা একটি প্রতিবেদন। 2015-16 ফুটবল মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে দলবদল করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। চলতি মৌসুমের জন্য 7 জাতীয় দলের 7 ফুটবলার ও 2 বিদেশি সহ মোট 28 জনের নাম নিবন্ধন করেছে ক্লাবটি। পেশাদার লিগের শিরোপা পুনরুদ্ধারে শেখ রাসেল নামকরা দেশি ও বিদেশিদের দলে টানলেও কোচ চিন্তিত রক্ষণভাগ নিয়ে। তবে ফুটবলাররা আত্মবিশ্বাসী 2012-13 মৌসুমের ট্রেবল জয়ের আনন্দ ফিরিয়ে আনতে। শেখ রাসেলের গেল মৌসুমের দলবদলটাও ছিল এমনই উৎসব মুখর, কিন্তু শেখ জামালের কাছে শিরোপা খুইয়ে লিগের শেষের চিত্রটা ছিল তার বিপরীত। তাই আসছে মৌসুমের জন্য দল গোছাতে এবার বেশ সাবধানী অবস্থানে ব্লুজরা। 2012-13 ফুটবল মৌসুমের স্মৃতি রোমন্থন করতে শেখ রাসেল এবার দলে টেনেছে জাতীয় দলের 7 ফুটবলার। সাথে আছে জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে বাদ পড়া আরও 4 ফুটবলার। তবে ব্লুজদের বড় চমকটা থাকছে ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরুকে দিয়ে। কালেকশন আমাদের খুবই ভালো। ইভেন আপনারা তো জানেন বিদেশে আমাদের ফিকরু আসছে,
একটা প্লেয়ার সে কলম্বিয়া থেকে অনেক ভালো। সবার বেস্ট ফুটবলটা খেলতে পারে আমি মনে করি আমাদের সেই 2012-13 যে ট্রেবল জয়ের যে ইয়েটা ছিল সেটা আমরা করতে পারবো। এবার নিজের বেস্টটা দেওয়ার জন্য ট্রাই করব এবং টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে জিনিসটা মাঠে করতে হবে সেটা করার জন্য ট্রাই করব। শেখ রাসেল এর আগে ট্রেবল জয় করেছিল, আমার বিশ্বাস এবারও তারা সেটা করতে পারবে। এখানে যেমন তরুণ ফুটবলার আছে তেমনি আছে অভিজ্ঞরাও, সবাই মিলে আমরা সেই চেষ্টাই করব। পেশাদার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে শেখ রাসেল তাদের মাঝমাঠ ও আক্রমণ ভাগ সমৃদ্ধ করলেও দলটির কপালে চিন্তার রেখা তাদের সেন্ট্রাল ডিফেন্ডিং পজিশন নিয়ে, যেখানে নেই জাতীয় দল কিংবা দেশের নামকরা কোনো স্টপার। তাই কোচ মারুফুল হকের চেষ্টা শূন্যস্থানটা বিদেশি ফুটবলারদের দিয়ে পূরণ করা, কিন্তু এজন্য যাদের ট্রায়াল করানো হচ্ছে তাদের কাউকেই এখনো নিবন্ধন করেনি দেশীয় ফুটবলের একমাত্র ট্রেবল জয়ীরা। সব পজিশনে আমার প্লেয়ার আমি মনে করি যে সেরা প্লেয়ার রয়েছে, তারপরও একটা আক্ষেপ থেকেই যাচ্ছে আমার, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে আমাদের সেরকম প্রতিষ্ঠিত খেলোয়াড় নেই। তারপর আমি মনে করি ট্রেনিং এ যেভাবে করে আসছে সেটা যদি বজায় রাখতে পারে তাহলে ইনশাল্লাহ এবারও ট্রেবল জয় করা সম্ভব। শেখ রাসেল ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে এদিন আনুষ্ঠানিকভাবে দলবদল করেছে রহমতগঞ্জ MFS। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করতে রোববার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা 38 ম্যাচ অপরাজিত আছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। 29 ম্যাচে 24 জয়ে 75 পয়েন্ট নিয়ে লিগ শিরোপা প্রায় নিশ্চিত কাতালানদের। সমান ম্যাচে 67 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপার রেসে এগিয়ে থাকলেও বাকি ম্যাচগুলোতেও সমান গুরুত্ব দিচ্ছেন কোচ। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ 13 ম্যাচে কখনোই হারেনি মেসিরা। শেষ 2007 সালে এল মাদ্রিগালে হারের স্বাদ পেয়েছিল বার্সা, তাই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই প্রতিপক্ষের মাঠে নামবে বার্সেলোনা। যদিও সমর্থকদের পাশে পাবে না এনরিকের দল, জয়ের ধারায় থাকা কাতালান শিবিরে নেই কোনো ইনজুরি সমস্যাও। এই ম্যাচে ইনজুরি থেকে ফিরবেন 6 মাস মাঠের বাইরে থাকা রাফিনহো। অন্যদিকে সাম্প্রতিক সময়টা বেশ বাজে কাটছে ভিয়ারিয়ালের। লা লিগায় গেল কয়েক ম্যাচ ধরেই হারের বৃত্তে আটকে আছে মার্সেলিনোর শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। রোববার রাতে মাঠে গড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ডার্বি। সিটির মাঠ এতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেডকে আতিথ্য দেবে পেলেগ্রিনির দল। এই ম্যাচে জয় পেলে রেড ডেভিলদের বিপক্ষে 50তম জয়ের রেকর্ড গড়বে সিটিজেনরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। একই দিনে আরেক ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে লড়বে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে ম্যানচেস্টার সিটি জায়গা পেলেও জায়গা হয়নি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই অনেকটা আত্মবিশ্বাসী আবহ নিয়ে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। আর এ কারণেই ইতিহাসের 171তম ম্যানচেস্টার ডার্বির ভেন্যু এতিহাদে চলছে 7 সাজ রব। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার রাস্তাটা এখন দুদলের জন্যই প্রায় বন্ধ হবার উপক্রম, যার কারণটা হলো 29 ম্যাচে 51 পয়েন্ট নিয়ে সিটিজেনরা টেবিলের 4 নম্বরে, যেখানে শীর্ষে থাকা লিস্টারের সাথে ব্যবধানটা 10 পয়েন্টেরও বেশি। অন্যদিকে ভ্যান হলের শিষ্যদের অবস্থা আরো করুন। 29 ম্যাচে 47 পয়েন্ট পাওয়ায় আপাতত তাদের কেউ হিসেবেই রাখছে না। ম্যাচটি জিতলেই ম্যান ইউর বিপক্ষে ডার্বি জয়ের অর্ধশতক পূরণ করবে সিটিজেনরা। সবশেষ 6টি ম্যানচেস্টার ডার্বির 4টিতেই জিতেছে তারা। শঙ্কার জায়গা থেকেও একেবারে স্বস্তিতে নেই পেল্লেগ্রিনির দল। প্রিমিয়ার লিগের সবশেষ 5 ম্যাচে যে তাদের জয় মাত্র একটিতে, সেই সাথে নিজেদের মাঠে সবশেষ খেলা 6 ম্যাচে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল সংখ্যা মাত্র 3টি। তবে ম্যানচেস্টার ডার্বিতে রেকর্ডের মাইল ফলকের সামনে থাকা সিটিজেন স্ট্রাইকার অ্যাগুয়েরোর ওপরই ভরসা রাখছেন পেল্লেগ্রিনি, কারণ মাত্র 1 গোল করলেই রুনিকে টপকে এই ডার্বির সর্বোচ্চ গোলদাতা হবেন আর্জেন্টাইন তারকা অ্যাগুয়েরো। অন্যদিকে গেল কয়েক মৌসুম ধরে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডও অবশ্য জয় তুলে নিয়ে শীর্ষ 4-এ নিজেদের নাম লেখাতে চায়। তবে পরিসংখ্যান অবশ্য চোখ রাঙানি দিচ্ছে তাদের, কারণ এতিহাদে শেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। আর প্রতিপক্ষের মাঠে খেলা সবশেষ 8 ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। সবশেষ ডার্বিতে অবশ্য সিটিজেনদের সাথে ড্রয়ের স্বাদ পেয়েছিল ভ্যান হলের শিষ্যরা। এক্ষেত্রে রুনি অবশ্য ভ্যান হলের তুরুপের তাস। অন্যদিকে পয়েন্ট টেবিলে নিজেদের আরেকটু শক্তপোক্ত অবস্থানে নিতেই সাউদাম্পটনের মাঠ হ্যাম্পশায়ারের সেন্ট ম্যারি স্টেডিয়ামে আতিথ্য নেবে লিভারপুল। আলবার্তো মরেনো হ্যামস্ট্রিং এর ইনজুরি আর জেমস মিলনার খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। তারপরও জয়ের জন্যই মাঠে নামবে অলরেডরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ।
কলকাতা রাজ্য সরকার এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল থেকে সংবর্ধনা দেয়া হলো ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। ওয়ার্ল্ড টি-20তে ভারত পাকিস্তান ম্যাচ শুরুর আগে টুর্নামেন্ট ভেন্যু ইডেন গার্ডেনে সুনীল গাভাস্কার, ইমরান খান, সচিন টেন্ডুলকারদের সম্মান জানানো হয়। দুই দেশের কিংবদন্তি ক্রিকেটারদের ফুলের তোড়া আর উত্তরীয় পরিয়ে দেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চন। পরে এক এক করে অনুভূতি প্রকাশ করেন ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটারদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই দেশের জমজমাট ক্রিকেট লড়াইয়ের কথা বলেন ব্যাটিং লিজেন্ড টেন্ডুলকার। আবারও টি-20 বিশ্ব আসরের খবর। ওয়ার্ল্ড টি-20তে টিকে থাকার ম্যাচে রোববার আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকাল 10:30টায়। সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচেই টি-20-র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়ে ইংল্যান্ডের কাছে হারের স্বাদ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে আফগানদের বিপক্ষে জিততেই হবে তাদের। টি-20তে শেষ 5 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জিতেছে প্রোটিয়ারা। ম্যাচের আগে ডিভিলিয়ার্সের ফর্মে ফেরা নিয়ে চিন্তায় আছেন কোচ। এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে না ভিলিয়ার্সকে। প্রথম ম্যাচের মতো এদিনে উদ্বোধনী জুটিতে নামতে পারেন ডিকক ও আমলা। এছাড়া ক্রিস মরিসের পরিবর্তে এই ম্যাচে প্রোটিয়াদের হয়ে খেলতে পারেন রসু। অন্যদিকে প্রোটিয়াদের মতো প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে আফগানিস্তানও। তাই জয়ের ছক করছেন ইনজামামের শিষ্যরা। দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ নবী ও রশিদ খান। ফেরার সম্ভাবনা আছে গুলবাদিন নাইবের। এর আগে ওয়ার্ল্ড টি-20তে 2010 সালে দেখা হয়েছিল দু দলের। সেই ম্যাচে আফগানিস্তানকে 59 রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সুপার 10-এর ম্যাচে রোববার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দু দলই জয় দিয়ে আসর শুরু করেছে, তবে ইংল্যান্ডের বিপক্ষে গেইল তাণ্ডবে ক্যারিবীয়দের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তার উপর খেলাটা হবে আইপিএলে গেইলের দল আরসিবিসির হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে গেইলের 3টি সেঞ্চুরি ও 8টি 50 আছে। তাই ক্যারিবীয়রা চাইবে চেনা মাঠে আবারও জ্বলে উঠুক গেইল। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও স্বস্তিতে নেই বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তবে হেরাত কুলাসেকারার মতো অভিজ্ঞরা দলে থাকায় উড়িয়ে দেওয়া যায় না লঙ্কানদেরও। অ্যাঞ্জেলো ম্যাথুসের দলকে বাড়তি প্রেরণা দিতে পারে ক্যারিবীয়দের বিপক্ষে মুখোমুখি 8 দেখায় 6 বারের জয়ের ইতিহাস। বেঙ্গালুরুতে উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে পারে দু দল। কর ফাঁকির মামলার পর এবার সুদ সময়মতো পরিশোধ না করায় জরিমানার সম্মুখীন হচ্ছেন ব্রাজিলের স্ট্রাইকার ও বার্সা তারকা নেইমার। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে 2012 থেকে 2014 সাল পর্যন্ত আয়ের উপর কর দিতে ব্যর্থ হয়েছিলেন নেইমার। সেই করের সুদ সময়মতো পরিশোধ না করায় নেইমারকে 45 মিলিয়ন ইউরো জরিমানা করেছে আদালত। এছাড়া এর আগে কর ফাঁকির মামলায় নেইমারের সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সঙ্গে 2009 সালে স্বদেশি ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় আর্থিক লেনদেনের অসঙ্গতির অভিযোগও আছে নেইমারের বিরুদ্ধে। নড়াইলে হয়ে গেল ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা। সপ্তাহব্যাপী সুলতান মেলার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার। শনিবার দুপুরে নড়াইল শহরের রূপগঞ্জ কুড়িরডোব মাঠে এই আয়োজনকে ঘিরে ছিল উৎসবের আমেজ। নড়াইল প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাঠের এক প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে ঘোড়া সাওয়াররা ঘোড়া ছুটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেন। লক্ষ্য কার আগে কে স্পর্শ করবেন বিজয় সীমানা। প্রতি বছর চিত্রশিল্পী এস.এম. সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী নানা আয়োজন। এবারের সুলতান মেলায় বাড়তি আয়োজন যোগ করতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা। জেলার বিভিন্ন এলাকা থেকে মোট 30টি ঘোড়ার গাড়ি অংশ নেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায়। বিলুপ্তপ্রায় এই খেলাটি উপভোগ করতে আশেপাশের এলাকা থেকে ভিড় জমান উৎসুক দর্শকেরা। অনেক বেশি ভালো লাগে সুলতান মেলা পরিবারই দেখতে আসি। ঘোড়া দৌড় যেটা এটা আগে কখনো দেখিনি, দেখবার জন্য বসে আছি, খুব ভালো লাগতেছে। সুলতান মেলা আমরা প্রতি বছরই দেখি এবং মেলার জন্য অপেক্ষা করি এবং এই মেলা আমাদের খুব সুন্দর লাগে। সারা জেলায় শ্বাস রব পড়ে গেছে। হাজার হাজার মানুষ এই মেলাকে উপভোগ করার জন্য
এই নড়াইলের এই সুলতান মঞ্চ চত্বরে এবং কুড়িডোপ মাঠে উপস্থিত হয়েছে। বিলুপ্তপ্রায় খেলার সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সময় সংবাদ, নড়াইল। 20 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব 19 জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। শনিবার ফেডারেশন কার্যালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় লোটো তৃতীয় জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনার জন্য 4,26,000 টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রদান করবে 4 লক্ষ টাকা আর ফেডারেশন বহন করবে অবশিষ্ট ব্যয়। প্রতিযোগিতায় অংশ নেবে মোট 12টি জেলা: নওগাঁ, জামালপুর, যশোর, বাগেরহাট, নড়াইল, ময়মনসিংহ, পঞ্চগড়, রাঙ্গামাটি, দিনাজপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার যুব মহিলা হ্যান্ডবল দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্টটি। তিতাস গ্যাস টিএনটি কোম্পানি লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এই আয়োজন হয়ে থাকে। রাজধানীর বুয়েট মাঠে শনিবার সকালে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ রহমান। এরপর মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা। তিতাস গ্যাসের গ্যাস কর্মকর্তাদের স্কুল তিতাস বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের স্বাধীনতা ও বৈচিত্র্য নিয়ে করেন মনোমুগ্ধকর প্রদর্শনী। এরপর বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে তিতাস গ্যাসের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জয় পরাজয় ছাপিয়ে কর্মব্যস্ততার মাঝে নিজেদের মধ্যে একটু আনন্দের উপলক্ষ তৈরি ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা আইসিসির। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে সাময়িক নিষিদ্ধ দুইজন, ভারত গেলেন সাকলাইন ও শুভাগত। তাসকিন ও সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণায় হতাশ ক্রিকেটার ও সংশ্লিষ্টরা। ধাক্কা সামলে সামনে এগিয়ে যেতে চায় টাইগাররা, জানালেন টিম ম্যানেজার। ইতিহাস বদলাতে পারল না পাকিস্তান। কলকাতায় বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে 6 উইকেটের জয়। বিশ্ব আসরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকল ভারত। এবং জমকালো আয়োজনে 2015-16 ফুটবল মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে ঘর গোছালো শেখ রাসেল ক্রীড়া চক্র। আবারও শিরোপা জয়ের প্রত্যাশা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।